আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের ফ্লুইড ইলেক্ট্রোলাইট ম্যানেজমেন্ট কোর্সের ৩য় চ্যাপ্টার ইনশাআল্লাহ পড়াশোনা করব। তো আজকে ৩য় চ্যাপ্টারে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন, ফ্লুইড লস এবং থার্ড স্পেসিং এই কনসেপ্টটা একটু বুঝে নেওয়া। কারণ পরবর্তীতে আমরা যখন ম্যানেজমেন্টে যাব তখন আমরা বেসিকে আর টাচ করব না, আমরা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা আসি যে আমাদের শরীর থেকে প্রতিদিন বিভিন্নভাবে ফ্লুইড লস হয়। বিভিন্নভাবে ফ্লুইড লস হয়। যেমন আমাদের প্রতিদিন মানুষ প্রস্রাব করে, ইউরিনেশন হয়। তো ইউরিনের মাধ্যমে ডেইলি ১,০০০ থেকে ১,৫০০ ml ফ্লুইড লস হয় এবং এটা হচ্ছে হাইপোটোনিক ফ্লুইড, অর্থাৎ আ প্লাজমা থেকে এর সোডিয়াম কনটেন্ট হচ্ছে লো। স্কিন থেকে এভাপোরেশন হয় ৫০০ থেকে ৬০০ ml, লাংস থেকে রেসপিরেশনের সময় ৩০০ থেকে ৪০০ ml এবং ফিসেসের সাথে ১০০ থেকে ২০০ ml ফ্লুইড লস হয়। তো এই ৩ টা হচ্ছে ইনসেনসিবল লস। স্কিন এভাপোরেশন ডিউরিং রেসপিরেশন এবং ফিসেসের সাথে যেটা যায় এটাকে আমরা ইনসেনসিবল লস বলি। আর ইউরিন আউটপুট এটা আলাদাভাবে ধরা হয়। তাহলে টোটাল ডেইলি লস হচ্ছে ২,০০০ থেকে ২,৫০০ ml। তার মধ্যে ইনসেনসিবল লসই হচ্ছে ৮০০ থেকে ১,০০০ ml পার ডে। এই ইনসেনসিবল লসটা জ্বরের সময় কারো যদি জ্বর হয় তাহলে ইনসেনসিবল লসটা বাড়ে। বার্নের পেশেন্টদের ক্ষেত্রে বাড়ে। হাইপার ভেন্টিলেশন যখন কেউ করে তখন হচ্ছে আ তাদের এই ইনসেনসিবল লসটা বাড়ে। তো এগুলো হচ্ছে নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস অফ ফ্লুইড লস ফ্রম আওয়ার বডি। প্যাথোলজিক্যাল কিছু প্রসেস আছে, যেমন ভমিটিং। কারণ যদি বমি হয়, বমি হলে তখন বমির সাথে মানে যেহেতু ফ্লুইড বের হয়, অ্যাস্ট্রোম্যাক অ্যাসিড বের হয়, বিভিন্ন আ ইলেক্ট্রোলাইট, ক্যাটায়ন, অ্যানায়ন এগুলোর সাথেও আমাদের ওয়াটার লস হয়। তো লসটা হলে তখন হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস হয়, যখন সিভিয়ার ভমিটিং হয়। আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এ এই আ ইলেক্ট্রোলাইট অ্যাবনরমালিটিটা পড়েছি। ডায়রিয়া যখন হয়, সিভিয়ার ডায়রিয়া, তখন ফ্লুইড লস হতে পারে। কারো যদি এনজি সাকশন দেওয়া থাকে, হ্যাঁ? তো এনজি থেকে যে ফ্লুইডটা আসে সেটাও কিন্তু ভমিটিং এর মতো যদি অনেক পরিমাণ আসে তখন কিন্তু ভমিটিং এ যে মেটাবলিক অ্যাবনরমালিটি গুলো, তো এনজি সাকশনের ক্ষেত্রেও একই রকম হবে। এখান থেকেও ফ্লুইড লস হয়, ইলেক্ট্রোলাইট লস হয়। এরপর আসে ফিস্টুলা। যদি আমাদের এই গাটের সাথে, হ্যাঁ, স্কিনের একটা অ্যাবনরমাল কমিউনিকেশন তৈরি হয়, তাহলে এই গাটের ফ্লুইড গুলো স্কিন থেকে আসে। তাহলে এটাকে আমরা বলতেছি ফিস্টুলা, এন্টেরোকিউটেনিয়াস ফিস্টুলা। তো যখন হাই ভলিউম আ যেটাকে আমরা হাই আউটপুট বলি আমাদের সার্জারির ভাষায়, হাই আউটপুট ফিস্টুলা। তো এরকম হলে তখন কিন্তু পেশেন্টের ভালোই মানে ফ্লুইড লস হয় বডি থেকে, প্রায় মোর দ্যান ৫০০ ml এর মতো পার ডে। বার্ন, হ্যাঁ? বার্নে বডি থেকে ফ্লুইড লস হয়। পলিউরিয়া, যাদের ডায়াবেটিস ইনসিপিডাস আছে, তাদের বারবার প্রস্রাব হওয়ার কারণে বডি থেকে ফ্লুইড লস হয়। এরপরে সেপসিসে থাকে যারা, বা জ্বর হলে তখন ইনসেনসিবল লস হয়। তো এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল লস, যে বমি হলে, ডায়রিয়া হলে, এনজি সাকশন, ফিস্টুলা, বার্ন, পলিউরিয়া এবং সেপসিস আর ফিভার। তাহলে এইগুলো এই কয়েকটা মাধ্যমে, কিছু ফিজিওলজিক্যাল প্রসেস আছে, কিছু প্যাথোলজিক্যাল প্রসেস আছে, এর মাধ্যমে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। তাহলে এবার আসি যে এই যে পানি বের হয়ে যায় এটাকে আমরা বলতেছি মানে ডিহাইড্রেশন, হ্যাঁ? তাহলে ডিহাইড্রেশনটা কয়েক ধরনের হতে পারে। আইসোটোনিক ডিহাইড্রেশন, হাইপারটোনিক এবং হাইপোটোনিক। আইসোটোনিক ডিহাইড্রেশন হচ্ছে এটা মোস্ট কমন। এখানে বডিতে যে পরিমাণ বডি থেকে যে পরিমাণ ওয়াটার লস হয় একই পরিমাণ সোডিয়াম লস হয়। সেম পরিমাণ। যেমন কোনো জায়গা থেকে ব্লিডিং হলে, বা জিআই যেকোনো লস, হ্যাঁ? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে যেকোনো লস, এটাকে আমরা বলতেছি আইসোটোনিক ডিহাইড্রেশন। হাইপারটোনিক ডিহাইড্রেশন এটা হচ্ছে হাইপারটোনিক ডিহাইড্রেশন। তার মানে যে বডি থেকে ওয়াটার বের হয়ে যাচ্ছে। মানে এটা প্লাজমা হলে এখান থেকে ওয়াটার বেশি বের হয়ে যাচ্ছে, কিন্তু সোডিয়াম অতটা লস হচ্ছে না। সোডিয়াম কম লস হচ্ছে। ঠিক আছে? ওয়াটার বেশি লস হচ্ছে। তখন কি হবে? তখন কিন্তু এই মানে প্লাজমাতে এটা হচ্ছে কনসেনট্রেশন বাড়বে। তাহলে ওইজন্য আমরা বলতেছি যে হাইপারটোনিক ডিহাইড্রেশন। এটা কোথায় হয়? কারো যদি পানি বের হয়ে যায় যে সমস্ত কন্ডিশনে। যেমন কারো যদি অসমোটিক ডায়ুরেসিস হয়, যেমন ম্যানিটল খেলো, তো তার হচ্ছে অসমোটিক ডায়ুরেসিস হবে। আবার কারো যদি ডায়াবেটিস ইনসিপিডাস থাকে বা জ্বর হয়, ইনসেনসিবল লস হয়, তাদের ক্ষেত্রে শুধু ওয়াটার বেশি লস হয়, সোডিয়াম অতটা লস হয় না। আরেকটা হচ্ছে হাইপোটোনিক। হাইপোটোনিক ডিহাইড্রেশন হচ্ছে যে আমাদের যতটুকু ওয়াটার লস হবে তার থেকে বেশি সোডিয়াম লস হবে। ঠিক আছে? হাইপোটোনিক ডিহাইড্রেশন হচ্ছে সোডিয়াম লসটা বেশি, বাট ওয়াটার লসটা কম। এটা কি ক্ষেত্রে হয়? কারো যদি ডায়ুরেটিক ইউজ করি, অ্যাডিসন ডিজিজ এবং ভমিটিং, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হাইপোটোনিক ডিহাইড্রেশন হয়।
তাহলে এই টার্মিনোলজিগুলো একটু মাথায় রাখতে হবে। এখন আসি যে হোয়াট ইজ থার্ড স্পেসিং, দ্য হিডেন ফ্লুইড ট্র্যাপ। থার্ড স্পেসিং হচ্ছে ফ্লুইড শিফট ফ্রম দ্য ইন্ট্রাভাস্কুলার স্পেস টু ইন্টারস্টিশিয়াল আর নন ফাংশনাল কম্পার্টমেন্ট। যেমন আমরা যদি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, এটা ধরি ভাস্কুলার সিস্টেম, তো ফ্লুইড তো এখানে থাকবে। তাহলে এই স্পেস থেকে ফ্লুইড যদি ইন্টারস্টিশিয়াল স্পেস অথবা নন ফাংশনাল কম্পার্টমেন্ট, ধরি পেরিটোনিয়াল ক্যাভিটি বা প্লুরাল ক্যাভিটি, এই সমস্ত জায়গায় গিয়ে পানি জমে আছে কিন্তু ভেসেল থেকে বের হয়ে গেছে, তাহলে এইটাকে আমরা বলতেছি যে থার্ড স্পেসিং। কারণ এটা কিন্তু বডি থেকে বের হয়ে যাচ্ছে না, যেইখানে থাকার কথা সেখানে না থেকে অন্য জায়গায় আছে। তাহলে এই থার্ড স্পেসিংটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, যেমন বার্ন, সেপসিস, প্যানক্রিয়াটাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেশেন্টের থার্ড স্পেসিং হয়। তাহলে এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, যে এটা ফ্লুইডে রেসপন্স করে না, নন রেসপন্সিভ টু ফ্লুইড ডিসোসিটেশন। কারণ ফ্লুইড ডিসোসিটেট করতেছে তো ভেসেলে, ভেসেলে যাচ্ছে, প্লাজমায় যাচ্ছে, সেখান থেকে বের হয়ে আবার থার্ড স্পেসে গিয়ে জমা হচ্ছে, এবং এইটা ইন্ট্রাভাস্কুলার হাইপোভলিমিয়া করে ডেসপাইট যে তার বডি ওয়েট নর্মাল থাকে, টোটাল বডি। আচ্ছা, এবার আসি যে কমন এক্সাম্পলস অফ থার্ড স্পেসিং। যেমন বার্নের ক্ষেত্রে আমাদের যে ক্যাপিলারি থাকে, সেই ক্যাপিলারিগুলো হচ্ছে লিকি থাকে। তো ফ্লুইড হচ্ছে লিকি ক্যাপিলারি দিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায় বার্নের ক্ষেত্রে। পেরিটোনাইটিস অথবা পোস্ট সার্জিক্যাল স্টেটে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ফ্লুইড আসে। হ্যাঁ, তারপরে প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে রেট্রোপেরিটোনিয়াল স্পেসে ফ্লুইড আসে। অনেক সময় হচ্ছে পোস্ট প্যানক্রিয়াটাইটিস, ওখানে ফ্লুইড জমা হয়, একসময় সিডোসিস ডেভেলপ করতে পারে। তারপরে আসি সেপসিস। সেপসিসে এরকম ক্যাপিলারি লিক হয় এবং অবস্ট্রাকশন, বায়োল অবস্ট্রাকশন। এখানে বায়োল অবস্ট্রাকশন হলে এই জিআইটির মধ্যে ফ্লুইড জমা হয়। হ্যাঁ, প্লাজমা ধরি, এটা তো ব্লাড ভেসেল পাশে থাকে, আর এটা হচ্ছে ধরি গাটের লুমেন। তাহলে ব্লাড ভেসেল থেকে প্লাজমা এসে এসে গাটের লুমেনের মধ্যে জমা হবে। আবার এই যে গাটের যে ওয়াল, সেই ওয়ালও ইডেমা হবে, ইডেমাটাস হবে। ঠিক আছে, তাহলে গাটের ওয়াল ইডেমাটাস হবে এবং পার্শ্ববর্তী ভেসেল থেকে ফ্লুইডটা মানে গাটের ওয়ালের মধ্যে চলে আসবে। তাহলে এই কয়েকটা, আরও অনেক কন্ডিশন আছে, কয়েকটা উদাহরণ দিলাম যে এই সমস্ত জায়গায় থার্ড স্পেসিং হতে পারে। তাহলে থার্ড স্পেসিং আমরা বুঝবো কিভাবে, যে পেশেন্টের অ্যাসাইটিস আছে বা ইডেমা আছে, বাট তার ইন্ট্রাভাস্কুলার প্রেশারটা কম। এটা আমরা দেখি হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার। তাহলে সেন্ট্রাল ভেনাস প্রেশার কম কিন্তু পেশেন্ট ইডেমাটাস, তখন আমরা বলি যে তার থার্ড স্পেসিং আছে। বা রাইজিং হেমাটোক্রিট, ঠিক আছে, ভেসেল থেকে যখন ওয়াটার বের হয়ে যায় তখন কিন্তু হেমাটোক্রিট বাড়ে। আচ্ছা, ইউরিন আউটপুট কমে যাওয়া, ইউরিন আউটপুট কমে যাওয়া, আর হচ্ছে কোনো ক্লিয়ার এক্সটার্নাল লস নাই, বাট পেশেন্টের ফ্লুইড রিকোয়ারমেন্ট ডেইলি ডেইলি বাড়তেছে। এরকম কন্ডিশন হলে আমরা বুঝি যে পেশেন্টের থার্ড স্পেসিং হচ্ছে। এবার আসি ডিহাইড্রেশনের লেভেল আছে, মানে নো ডিহাইড্রেশন, মডারেট ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন। এটা ডায়রিয়ার ক্ষেত্রে সবাই আমরা জানি। তো নো ডিহাইড্রেশন মানে পেশেন্টের ফ্লুইড মানে ভমিটিং বা ডায়রিয়ার হিস্ট্রি আছে কিন্তু কোনো ডিহাইড্রেশনের সাইন নেই, এটা নো ডিহাইড্রেশন। মডারেট কি, থার্স্টি পেশেন্ট, ড্রাই মিউকোসা এবং রেস্টলেস, তাহলে এটা হচ্ছে মডারেট। এবং সিভিয়ার হচ্ছে শাঙ্কে নাই, চোখগুলো ভিতরে ঢুকে যায়, পোর, স্কিন টার্গর, পালস উইক এবং লিথার্জি, এরকম এগুলো থাকলে হচ্ছে আমরা সেটাকে বলি সিভিয়ার ডিহাইড্রেশন। এবার আসি যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ ফ্লুইড স্ট্যাটাস, এটা নিয়ে আমাদের আরেকটা ডিটেলস লেকচার আছে। এখানে মোটামুটি ডিহাইড্রেশনের সাথে যেহেতু এটা একটু রিলেটেড, এই জন্য আমরা একটু সামারি বলে দিই যে সবসময় যখন আমরা ফ্লুইড স্ট্যাটাস অ্যাসেস করব, অবশ্যই ক্লিনিক্যাল সাইনের সাথে আমরা ল্যাব ভ্যালুগুলা হচ্ছে অ্যাসেস করব। তো হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে যখন ভলিউম ডিপ্লিশন হয় তখন আসলে কি হয়, কোল্ড এক্সট্রিমিটি হয়, ড্রাই টাং, কোল্ড এক্সট্রিমিটি, ড্রাই টাং, ডিক্রিজড স্কিন টার্গার, ট্যাকিকার্ডিয়া হয়, হাইপোটেনশন হয়, বিপির পোস্চুরাল ড্রপ, অর্থাৎ বসে থাকা অবস্থায় যে বিপি থাকে, আমরা দাঁড়াইলে সিস্টোলিক বিপি 20-এর বেশি বা ডায়াস্টোলিক বিপি 10-এর বেশি যদি কমে, তখন সেটাকে আমরা বলি পোস্চুরাল হাইপোটেনশন। তাহলে পোস্চুরাল হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। ইউরিন আউটপুট, যেটা মিনিমাম আওয়ারলি আউটপুট 0.5 ml per kg per hour, এর থেকে কমে যেতে পারে। আইসিইউতে থাকলে আমরা সিভিপি মনিটরিং এবং ল্যাকটেট, এই দুটা পরীক্ষা করেও দেখতে পারি যে পেশেন্টের ডিহাইড্রেশন আছে কিনা। এবার আসি হাইপার ভলিউমিয়া, ভলিউম ওভারলোড হলে আমরা কি পাবো, ইডেমা পাবো। সবাই জানি যে ইডেমা হবে, যে পেডাল ইডেমা বা স্যাক্রাল ইডেমা অথবা পালমানারি ইডেমা। লাংসে বাইবেজাল ক্রিপিটেশন পাবো। হ্যাঁ, বাইবেজাল মানে বোথ লাংসের বেজে এখানে পানি জমে যাবে, তখন এখানে আমরা অসকাল্টেশন যদি স্টোথো দিয়ে শুনি তো ক্রেপস পাবো। জেভিপি বাড়বে, জুগুলার ভেনাস প্রেশার, যখন হাইপোটেনশন অর্থাৎ হাইপোভলিমিয়ায় ফ্ল্যাট থাকে, বাট যখন হাইপার ভলিউমিয়া হয় জেভিপি বাড়ে। নেকে যে জুগুলার ভেইন আছে এটা 4 সেন্টিমিটারের বেশি হয়। প্লুরাল ইফিউশন হতে পারে, অ্যাসাইটিস হতে পারে, ওয়েট গেইন হতে পারে। তো এটা হচ্ছে হাইপোভলিমিয়া এবং হাইপারভলিমিয়া ডায়াগনোসিস করা। আমাদের আরও ডিটেলস নেক্সট লেকচারে
আরো ডিটেইলসে আমরা হাইপো এবং হাইপার ভলিউম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।